সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। আমার এবং দর্শকদের তরফ থেকে এবং বিশ্ব সংযোগের তরফ থেকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকদেরও শুভেচ্ছা রইল। আমি যে ভদ্রলোকটার কথা বলবো, উনি ওনার দ্বিতীয় মেয়াদে এসে মানে ওনার যে সম্ভবত আমরা মাঝে মাঝে বলি না এনার্জি ড্রিঙ্ক বা এনার্জি এত বেড়ে গেছে যে আপনার মনে হচ্ছে নিশ্চয়ই গত বছর জানুয়ারিতে উনি শপথ নিলেন। তার আগে নির্বাচন তিনি জয়ী হলেন, সবকিছু ঠিক আছে। দ্বিতীয় মেয়াদে এসে প্রথমে অভিবাসন নিয়ে ধরলেন, চেপে ধরলেন। তারপরে শুল্ক বোমা ফেললেন, একদম ট্যারিফ ট্যারিফ ট্যারিফ। কিছু হলে একটা বোর্ড নিয়ে উনি ছবি তুলে দেন, এত পার্সেন্ট তার মতের বিরুদ্ধে গেলেন। এরপরে আমরা দেখলাম যে আপনার রাশিয়া ইউক্রেন নিয়ে উনি দৌড়ঝাঁপ, শান্তি আলোচনা। আমার প্রশ্নটা একটু দীর্ঘ হচ্ছে, আপনি একবারে উত্তরগুলো দিয়েন। তারপরে মাঝখানে আমরা দেখলাম গত বছর 12 দিনের একটা যুদ্ধ ইরানের সাথে, মধ্যপ্রাচ্যের আপনি দুষ্ট মন্দ যাই বলেন একটা দেশের সাথে যুদ্ধ, সেখানে আমেরিকা ইনভলভ হয়ে গেল। যার পর আবার আসলো গ্রিনল্যান্ড ইস্যু, ভেনেজুয়েলা ইস্যু, আবার সেই ঘুরে ফিরে ক্লকটা এসে ইরানের উপরে থামলো। এই যে ওনার যে ব্যাপারগুলা, ওনাকে আনপ্রেডিক্টেবল বলা হয়, হলিউড মুভির মতো উনি এক একটা প্লেনে যাচ্ছেন, প্লেনের দরজা দাঁড়িয়ে উনি বড় বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন সাংবাদিকদের বলে। ওনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আর ইরান বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিশ্বের সভ্যতা একটা রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম আছে যে কোনো রাষ্ট্র 100 বছরের বেশি তার প্রভাব টিকিয়ে রাখতে পারে না, সর্বোচ্চ 100 বছর। তো সেই ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের আমরা পতন দেখেছি, এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের বিষয়টা দেখবো, এবং ট্রাম্পকে আমার মনে হচ্ছে সে মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের দিকে নিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করবেন কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভ ম্যাটার্স বলে একটা আন্দোলন হলো, এবং সারা মার্কিন যুক্তরাষ্ট্রে এত বেশি লুটতরা, অগ্নিসংযোগ এগুলো হলো, ওদের পুলিশ আর্মি কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ করে। তার মানে কি, এটা প্রমাণিত হলো যে ওই জাতির ভিতরেও কিন্তু একটা ক্ষোভ আছে, দানা বাঁধছে, যে কোনো সময় এটা আরো ভয়াবহ আকার নিতে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও আমরা যেমন আগে আমাদের পাকিস্তানের দুই অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের কথা বলতাম, মার্কিন যুক্তরাষ্ট্রের 3-4টা ভাগ আছে। হ্যাঁ, যে সব এলাকায় কালোরা এবং হিসপানিকরা বসবাস করে, তাদের অর্থনৈতিক অবস্থা এবং জীবনমান খুবই নিম্ন, এবং যেখানে হোয়াইটরা বেশি ওইখানের জীবনমানটা একটু। এবং ট্রাম্প মূলত হোয়াইটদের ভোট নিয়ে রেসিজম তৈরি করছে দেশের মধ্যে, সেটা করেই সে ক্ষমতায় এসেছে। এবং আপনি এই যে সে বিশ্বের বিভিন্ন দেশের উপর চাপ তৈরি করছে শুল্কের মাধ্যমে, এটা কিন্তু আসলে অন্য দেশের যতটুকু না ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে তার নিজের দেশের। কারণ মার্কিন যখন বেশি শুল্ক দিয়ে এই পণ্যটা মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকবে, মার্কিন নাগরিককেও তো এটা তার দ্বিগুণ শুল্ক দিয়ে কিনতে হবে, এবং তাদের অবস্থাই আরো বেশি গুরুচরণ হয়েছে। যার ফলে আপনি ট্রাম্প একদিকে এখন যেমন এই ভেনিজুয়েলা, ইরান এরকম বিভিন্ন দেশের সাথে ডিল করতেছে, ঠিক একই সময় তার দেশেও কিন্তু বিশাল বিক্ষোভ হচ্ছে। জনগণ এই যে অর্থনৈতিক অবস্থাটা মেনে নিতে পারছে না, এবং তাদের সহনীয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যার ফলে তারা নিয়মিত বিক্ষোভ করছে, কিন্তু সেই বিক্ষোভগুলো আবার বিশ্ব মিডিয়ায় আসতেছে না। ইরানের উপর যে আগের বার যে তারা 12 দিনের যে যুদ্ধ দুষ্ট দেশের মাধ্যমে চালালো, সেটাও কিন্তু ট্রাম্প অনেক সময় অনেক কিছু হতে দেয় না, সে আটকে রেখেছিল। তখনও কিন্তু এই যে এখন দেখেন যে অ্যাবস্টেইন ফাইল ওপেন হয়েছে, তাদের অনেক যৌন কেলেঙ্কারি এবং বিভিন্ন ধরনের অন্যায্য দুর্নীতি, হ্যাঁ, এগুলো সব ফ্লাশ হয়ে যাচ্ছে। ঠিক এটা কিন্তু আসলে এখনো মধ্যপ্রাচ্যের সেই দুষ্ট দেশটি তাকে দিয়ে ইরানের সাথে যুদ্ধ বাঁধাতে চায়, এবং বাঁধাতে চায় বলেই ওই ফাইল দিয়ে তার কিছু কাপড় পরা ছবি ওপেন করেছে। কিন্তু এটা দিয়ে কিন্তু তাকে মূলত থ্রেট দিয়েছে, যুদ্ধ শুরু করো, ব্ল্যাকমেইল করছি, নাইলে কিন্তু পরেরটা কাপড় খোলা ছবি দিয়ে দিবে। তো এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমস্যা হয়ে গেছে এখন। তারপরে আপনার সারা দুনিয়ায় কিন্তু এখন একটা অর্থনৈতিক টানাপোড়েন চলতেছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়েন। কারণ একটা দেশের ইকোনমির সাথে পৃথিবীর সব দেশই অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। এবং আপনি একটা খেয়াল করবেন, এত কিছুর মধ্যেও ইরানিরাও কিন্তু যুদ্ধ চাচ্ছে না, এবং শান্তিকামী দেশগুলো, এবং টার্কি, আপনি দেখবেন টার্কি, সৌদি আরব এবং কাতার, পাকিস্তান এরা মিলে একটা সামরিক জোট করার দ্বার প্রান্তে ছিল। কিন্তু যখনই সৌদি আরবের যুবরাজ নিজে বলতেছে আমি যুদ্ধ চাই না, আবার নিজের ভাইকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঠায় বলতেছে যুদ্ধ শুরু করো, অর্ধেক খরচ আমরা দিব, নাহলে ইরান বেশি বার ভয় পায়। তো যার ফলে টার্কি দেখলো যে এখন যদি আমি সৌদির সাথে জোট করি, আর ইরানের সাথে যদি সৌদি আরবের যুদ্ধ লেগেই যায়, আমেরিকার যুদ্ধ লেগে যায়, সৌদি আরব আক্রান্ত হবে, তো সেই চুক্তি অনুযায়ী তো আমাকে গিয়ে ইরানকে আক্রমণ করতে হবে। তো টার্কি এই ঝামেলার মধ্যে নেই, সে বেরিয়ে গেছে, পাকিস্তানও এটা থেকে পিছুটা দিয়েছে। যার ফলে এই একটা
জটিলতা তৈরি হয়েছে। তারপরে আবার আপনি দেখেন এই ট্রাম্পের এই ঘোষণার এই যে যুদ্ধ মহড়ার পাশাপাশি সারা পৃথিবীতে এখন অর্থনীতিতে একটা বিপরীত ঝামেলা চলতেছে। সেটা হলো পৃথিবীর যত বড় বড় ব্যাংক, বিশেষ করে রাশিয়া, চীন এবং ইউরোপিয়ান দেশগুলো, তাদের রিজার্ভ গুলা কোন মুদ্রার চেয়ে তারা গোল্ডে রাইট, যার ফলে এইটা কিন্তু আরেকটা নতুন সমস্যা হিসেবে সামনে আবির্ভূত হচ্ছে। পাশ্চাত্যের জন্য, যেহেতু পাশ্চাত্য না, সারা পৃথিবীর মুদ্রা ব্যবস্থা কিন্তু ডলারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো ডলার যদি টানাপোড়েনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বাংলাদেশের অর্থনীতিও এর মাধ্যমে বিশাল প্রভাব পড়বে। তো আমাদের রেমিটেন্স সহ সবকিছু লেনদেন। তো এগুলো তো কাতারের পররাষ্ট্রমন্ত্রী আমরা জানি গত পরশুদিন রাতে বিশেষ ফ্লাইটে উইদাউট ইনফরমেশনে চলে গেছে ইরানে গিয়ে তাদের যে রাহবার যে বলে আয়াতুল্লাহ খামেনি, ওনার যে একজন উপদেষ্টা আছেন লারিজানি, ওনার সাথে বিশেষ বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মাধ্যমেই মার্কিনীদের সাথে তাদের একটা মনে হয় পর্দার আড়ালেই। যেমন গতকাল ট্রাম্পকে তাদের মিডিয়া সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আয়াতুল্লাহ খামেনি তো বলছে যে এখন যদি যুদ্ধ বাজে এটা একটা আঞ্চলিক যুদ্ধে রূপ লাভ করবে। তো ট্রাম্প তার জবাবে বলছে হ্যাঁ উনি ঠিকই বলেছেন, হ্যাঁ উনি অঠিক বলেননি, এবং 2 দিনেই আমরা আমাদের জাহাজগুলো এখানে নিয়ে যাচ্ছি এবং আমরা তাদেরকে চাপে রাখছি, দেখবো একটা চুক্তি করা যায় কিনা। যদি চুক্তি না হয় তখন দেখা যাবে। মানে মার্কিনীরা এখানে কিন্তু ডুয়েল খেলতেছে, একদিকে আপনাকে আলোচনায় রাখতেছে আবার যুদ্ধের প্রস্তুতিও রাখতেছে। তো ইরানিরাও কিন্তু ঠিক তাই, ওরাও বলতেছে যে যুদ্ধ লাগলে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমরা ছেড়ে দেওয়ার জাতি না। তো এই অবস্থার মধ্যে তারপরে আবার পশ্চিমা মিডিয়া কিন্তু একটা অপপ্রচারও চালায়, যেমন বলতেছে যে ইরানের রাহাবার কিন্তু পালিয়ে গেছে, ওই কোমের কোন বাংকারে চলে গেছে। অথচ গতকাল আমরা দেখতে পেলাম ইরানের ইসলামী বিপ্লবের 47তম বর্ষপূর্তি উপলক্ষে তিনি তেহরানের পাশেই ইমাম খোমেনির মাজার জিয়ারত করতেছেন এবং প্রকাশ্যে। তার মানে পশ্চিমা মিডিয়া কিন্তু আপনাকে আমাকে নানানভাবে বিভ্রান্তও করছে। এই অবস্থার মধ্যে দিয়ে এখন আমরা চলছি। আচ্ছা, আমরা আপনার কাছে আরেকটা কোশ্চেন রাখতে চাই ইরানের বিষয়। আমরা দেখলাম যে গত 28শে ডিসেম্বর থেকে যে ইরানের অভ্যন্তরীণ যে ইকোনমিটা কলাপস করছে নিষেধাজ্ঞার কারণে, রাস্তায় মানুষজন নামছে, দিনের বেলা দেখা যাচ্ছে সরকারের আপনার পক্ষে প্রোটেস্ট, আর সন্ধ্যার পর থেকে হচ্ছে বিক্ষোভকারীরা সরকারের বিপক্ষে, এবং এদেরকে চালানো হতো আমেরিকা থেকে। আপনার আমেরিকার যে পাহেলভি ছিল তার ছেলে, উনি এটা চালাতেন, নিয়ন্ত্রণ করতেন। এখন ওইখানে একটা মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন হিউম্যান রাইটস বলছে যে 12,000, 30,000, আর সরকারি ভাবে বলছে যে 5 থেকে 6,000-এর মধ্যে। তারপরেও আপনার 3,000 হলেও তো একটা জীবনও তো জীবন। এখন ইরানি সরকার বলছে যে এরা হচ্ছে বাইরের অমুক দেশের গোয়েন্দা সংস্থার লোক, টাকা খাইয়ে করতে, সবকিছু ঠিক আছে। এখন বিক্ষোভটা কোন পর্যায়ে? আমরা জানি যে ইন্টারনেট এখনো অ্যাভেলেবল সেভাবে হয়নি। এখন ইকোনমি একদিকে ধসে, এটা তো জানাই কথা যে আপনাকে এত যদি নিষেধাজ্ঞা দেয়, তারপরে এখান থেকে আবার লেটেস্ট হচ্ছে মোদিদার যে বন্ধ ছিল ওখানে বন্ধ কার্যক্রম সে এবছরের বাজেটে রাখে না একটা টাকাও, যে পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান হয়ে যে চালাতো বন্দরটা। মানে সামষ্টিকভাবে ইরান অভ্যন্তরীণ বিক্ষোভটা কিভাবে প্রশমিত করবে, এটা আসলে আমাদের দেশে মানে এই গত সপ্তাহে ঢাকার যে ইরানি রাষ্ট্রদূত উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে গিয়েছিলাম, আমরা তাদের প্রশ্ন করেছি এবং আপডেট নিয়েছি। সেখান থেকে প্রাপ্ত যে তথ্য, তারা একটা কথা বলে যে দেখেন পৃথিবীতে এখন মিডিয়া বলতে আমরা যা বুঝি, লিডিং মিডিয়াগুলো পশ্চিমা বিশ্বের, এবং তারা তাদের মতো করে তাদের সংবাদগুলো দেয়। আমাদের সম্পর্কে জানতে হলে, কিংবা রাশিয়া সম্পর্কে জানতে হলে, টার্কি সম্পর্কে জানতে হলে, ভেনিজুয়েলা সম্পর্কে জানতে হলে, কিউবা সম্পর্কে জানতে হলে, চীন সম্পর্কে জানতে হলে আমাদের মিডিয়াগুলো ফলো করবেন, যে আমাদের মিডিয়া, তারপর আপনারা তুলনা করবেন। তো তাদের যে হিসাব অনুযায়ী তারা আমাদেরকে একটা হিসাব দিয়েছে, প্রায় 3200+ লোক এই বিক্ষোভে নিহত হয়েছে। ইরানের বিচারের সাথে বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোনো দেশের বিচারের সিস্টেমে পার্থক্য আছে। আর আমাদের যে শরিয়া বলতে আমরা যেই ধরনের বিচার বুঝি, ওদের মানে শিয়া মাযহাবের শরিয়া ভিত্তিক কিছু ডিফারেন্ট আছে, এবং ওরা কিন্তু সারা বিশ্বের সাথে অ্যাডজাস্ট করে নিজেদের বিচার ব্যবস্থা এগুলো ইসলামের সাথে অ্যাডজাস্ট করে তৈরি করে। যার ফলে এই ইরফান সুলতানির কথা যে আমরা শুনতে পাচ্ছি, এইটা আন্তর্জাতিক চাপ তো কিছুটা কাজ করে অনেক সময়। তারপরে ইরানের বিচার ব্যবস্থাও কিন্তু ওদের ওই যে আমরা যেটা বলি যে আমরা দ্রুত বিচার আইন যেটা বাংলাদেশে আছে, ওদের দেশেও এগুলো আছে। এবং আপনার একজন লোককে যদি আপনি সরাসরি তার অপরাধগুলোর প্রমাণ পান, সেই ক্ষেত্রে তার বিচার দীর্ঘস্থায়ী করার কোনো সুযোগ নেই। তো এখন হয়তো বা আন্তর্জাতিক প্রেসারে পড়ে তারা এবং দেশের এই যে
যেহেতু বিক্ষোভের ব্যাপারটা আপনি বললেন, ইকোনমি আছে, সবকিছু মিলে সবকিছু মিলিয়ে তারা তাকে লঘু দণ্ড আর মানে বহির্বিশ্বকে একটা মেসেজ দেওয়া যে তাকে হয়তো ফাঁসি দিবে না, কিন্তু তাকে কিন্তু জেলে না, জেল জরিমানা তো আছে, জেলে রাখা হবে এবং দীর্ঘমেয়াদী, এটা নিশ্চিত। আচ্ছা, আমরা সুপ্রিয় দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম ইরানের পরিস্থিতি আসলে দুইটা ভিন্ন আঙ্গিকে আপনি যদি দেখতে পারেন। আমি আতিফ ভাইয়ের সাথে আলাপ করে যেটা বুঝতে পারলাম, পশ্চিমা মিডিয়া, আমি সবসময় বলি যখন কোনো জায়গায় একটা কেওয়াজ হয়, যুদ্ধ হয়, সবার আগে সত্যটা মৃত্যুবরণ করে। এখন কে সত্যি বলছে, কি আর যে ডমিনেট করে পৃথিবীর সবচেয়ে বড় বড় যে নিউজ মিডিয়া, সেগুলো পশ্চিমে। আমরা ফলো করি, আমরা বাধ্য হই ফলো করতে। এছাড়া তো আমরা তারপরে উচিত যেসব দেশে নিজস্ব আপনার ওয়েবসাইট রয়েছে, এজেন্সি রয়েছে, সেগুলো দেখার। তা আপনারা তথ্যগুলো যাচাই বাছাই করবেন। আমাদের অনুষ্ঠানের প্রধান লক্ষ্যগুলো তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা, আপনারা এখান থেকে বাছাই করবেন। আর আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে আমাদের জানাবেন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখছেন সেগুলো একটু কমেন্টে জানিয়ে দিন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরেকটি কথা, সব সময় নিজে ইনফরমেশনের মধ্যে থাকবেন, কখন কোথায় কি হচ্ছে আপনি আপডেট থাকবেন। আপনি এটা পৃথিবীর এক কোণায় হচ্ছে আমার উপরে প্রভাব পড়বে না, এটা ভুল ধারণা। পৃথিবী এখন আপনার মোবাইলের মধ্যে, গ্লোবাল হাতের মুঠোয়। আপনি কোথাও যদি যুদ্ধ লাগে, তেল, আমার দেশে কিন্তু তেলের ইটা বেড়ে যায়, তখন আপনি যদি হুন্ডা চালান, গাড়ি মেনটেন করেন, ওইভাবে আপনি খরচটা করতে পারেন, শিল্প কারখানা সবকিছু মিলে। তাই সবসময় নিজেকে যতটুকু পারবেন, আমরা বলছি না সবসময় নিউজের মধ্যে থাকবেন, কিন্তু ডেইলি অন্তত একবার হলেও নিউজের আপডেটটা নিজের মধ্যে রাখবেন। তো আজকে এখানে অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।